এবার আমরা জানব পত্ররন্ধ্র যে খোলা এবং বন্ধ হওয়া সম্পর্কে যে মতবাদগুলো আছে। আগে আমরা জেনেছি তোমার স্টার্চ শর্করা মতবাদ। এবার আমরা জানব কে ম্যালেট তত্ত্ব বা যেটাকে বলা হয় অ্যাক্টিভ পটাশিয়াম থিওরি। কে প্লাস ম্যালেট তত্ত্ব বা অ্যাক্টিভ পটাশিয়াম থিওরি বলা হচ্ছে এই তত্ত্বকে, কে প্লাস ম্যালেট তত্ত্বকে। এখানে দুটো ঘটনা, দিনের বেলা এবং রাত্রের বেলা তোমার দুই রকম ঘটনা ঘটে। প্রথম আমরা জানব যে দিনের বেলা বা আলোর উপস্থিতিতে তোমার পাতার যে পত্ররন্ধ্রের যে রক্ষী কোষ, তার মধ্যে কী কী ঘটনাগুলো ঘটে বা কীভাবে পত্ররন্ধ্র খোলা দিনের বেলা খোলে, কীভাবে তোমার রাত্রিবেলা পত্ররন্ধ্র বন্ধ হয়, সেই সম্পর্কে জানব। প্রথমে আমরা জানব আলোর উপস্থিতিতে কী ঘটনাটা ঘটে। প্রথমে তোমার সূর্যের আলোর উপস্থিতিতে যে রক্ষী কোষ, আমরা জানি তোমার এরকম দুটো রক্ষী কোষ থাকে। রক্ষী কোষের পাশে তোমার সহকারী কোষগুলো থাকে। রক্ষী কোষের পাশে তোমার সহকারী কোষ, রক্ষী কোষ, তার পাশে সহকারী কোষ, পাশে সহকারী কোষগুলো থাকে। এগুলো রক্ষী কোষ। এই রক্ষী কোষে শ্বেতসার প্রধানত ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে দিনের বেলা কি ঘটে, তোমার সূর্যালোকের উপস্থিতিতে এই রক্ষী কোষের মধ্যে যে শ্বেতসারটা থাকে, সেই শ্বেতসার ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আর সূর্যের আলোর যে নীল রং বা নীল আলোর প্রভাবে এই বিক্রিয়াটা কী হচ্ছে, খুব দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়। তাহলে প্রথমে কি ঘটনাটা ঘটছে, তোমার শ্বেতসার নীল আলোর প্রভাবে নীল আলো, এর তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে তোমার 430 ন্যানোমিটার থেকে 460 ন্যানোমিটার। এই নীল আলোর প্রভাবে তোমার কি হচ্ছে, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড বা যেটাকে আমরা ছোট করে বলতে পারি পিএ ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। সূর্যালোকের উপস্থিতিতে রক্ষী কোষে যে শ্বেতসার থাকে, সেটা নীল আলোর প্রভাবে কি উৎপন্ন করে, ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। নেক্সট কী ঘটে, দ্বিতীয় ধাপে ঘটে কি, এই ফসফোএনল পাইরুভিক অ্যাসিড পিইপিএ ফসফোএনল পাইরুভিক অ্যাসিড তোমার কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়, CO2 সঙ্গে তোমার যুক্ত হয়। যুক্ত হয়ে তোমার কি উৎপন্ন করে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। সেকেন্ড ধাপে কি উৎপন্ন করে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে, OAA অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে কোন উৎসেচকের সাহায্য করে এই বিক্রিয়াটা করতে, তোমার পিইপি কার্বক্সিলেজ, পিইপি কার্বক্সিলেজ উৎসেচক সাহায্য করে। উৎসেচকের পুরো নাম কি, ফসফোএনল পাইরুভিক কার্বক্সিলেজ এনজাইম সাহায্য করছে। তাহলে ফসফোএনল যে পাইরুভিক অ্যাসিড পিইপিএ কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই বিক্রিয়াতে সাহায্য করছে তোমার ফসফোএনল পাইরুভিক কার্বক্সিলেজ উৎসেচক সাহায্য করছে। নেক্সট ধাপে কি হয়, এগুলো সব ঘটনাটা ঘটছে কার মধ্যে, তোমার রক্ষী কোষের মধ্যে, এটা মনে রাখবে। নেক্সট ধাপে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তোমার OAA অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তোমার আবার কিসে পরিণত হয়, তোমার ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তোমার
ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। এর জন্যে তোমার যে উৎসেচকটি সাহায্য করে তার নাম হচ্ছে ম্যালেট ডিহাইড্রোজিনেজ। ম্যালেট ডিহাইড্রোজিনেজ। এই ম্যালেট ডিহাইড্রোজিনেজ উৎসেচকের প্রভাবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তোমার ম্যালিক অ্যাসিডে তোমার রূপান্তরিত হয়। নেক্সট কী ঘটে, তোমার আলোর উপস্থিতিতে রক্ষী কোষে এই ম্যালিক অ্যাসিড তোমার H+ এবং ম্যালেট অ্যানায়নে ভেঙে যায়। নেক্সট কী হয়, তোমার ম্যালিক অ্যাসিড এটা উভমুখী বিক্রিয়া একটা। এই ম্যালিক অ্যাসিড তোমার কিসে ভেঙে যায়, তোমার ম্যালেট আয়ন RCOO-2, এটা হচ্ছে ম্যালেট আয়ন। ম্যালেট আয়ন আর কিসে, তোমার হাইড্রোজেন আয়ন, এটা হচ্ছে হাইড্রোজেন আয়নে বিশ্লিষ্ট হয়। তাহলে এই ম্যালিক অ্যাসিড কার প্রভাবে, ম্যালিক অ্যাসিড আলোর প্রভাবে তোমার ম্যালেট আয়ন আর হচ্ছে হাইড্রোজেন আয়নে তোমার ভেঙে যায়। ঠিক আছে। 5 নম্বর কি ঘটনাটা ঘটে, যখন এই রক্ষী কোষে হাইড্রোজেন আয়ন বা H+ রক্ষী কোষ থেকে সংলগ্ন সহায়ক কোষে প্রবেশ করে, যখনই, তাহলে এই যে হাইড্রোজেন আয়নটা কোথায় উৎপন্ন হয়েছে, তোমার রক্ষী কোষের মধ্যে। এই পার্শ্ববর্তী কোষগুলো কি আছে, তোমার সহায়ক কোষ। তাহলে H+ আয়নটা তোমার যখন সংলগ্ন এই পার্শ্ববর্তী তোমার সহায়ক কোষের মধ্যে প্রবেশ করে, তার বিনিময়ে এই সহায়ক কোষ থেকে কি তোমার রক্ষী কোষের মধ্যে প্রবেশ করছে, K+ আয়ন। ঠিক আছে, মনে রাখবে এই যে ঘটনাটা ঘটলো, এই H+ আয়ন ম্যালেট আয়ন কোথায় আছে, তোমার রক্ষী কোষের মধ্যে। রক্ষী কোষ থেকে হাইড্রোজেন আয়ন সহায়ক কোষে গেল, তার বিনিময় সহায়ক কোষ থেকে রক্ষী কোষে কি প্রবেশ করলো, K+ আয়ন। এই K+ আয়নের বিনিময় ঘটে সহায়ক কোষ থেকে তোমার রক্ষী কোষের মধ্যে। H+ আয়নটা যে তোমার রক্ষী কোষ থেকে যায় সহায়ক কোষে, আর সহায়ক কোষ থেকে K+ আয়নটা রক্ষী কোষে প্রবেশ করে। এইভাবে কি হচ্ছে, তোমার আয়নের বিনিময় ঘটে বা আয়ন এক্সচেঞ্জ ঘটে। এই পদ্ধতিতে কি হচ্ছে, তোমার এটিপি কিছুটা ব্যয় হয়। আর H+ ATPase পাম্প কি হচ্ছে, এই পদ্ধতিতে সাহায্য করছে। যখনই রক্ষী কোষের মধ্যে K+ আয়নটা তোমার প্রবেশ করলো, প্রবেশ করার পর কোষের মধ্যে K+ আয়নটা প্রবেশ করে। প্রবেশ করার পর কি হয়, যে তোমার ম্যালেট আয়নের সঙ্গে পটাশিয়াম আয়নটা যুক্ত হয়। K+ আয়নের সঙ্গে তোমার ম্যালেট আয়নটা তোমার যুক্ত হয়। যুক্ত হয়ে কি উৎপন্ন করে, তোমার পটাশিয়াম ম্যালেট গঠন করে। তাহলে কি ঘটনাটা ঘটলো, ওই হাইড্রোজেন আয়ন কি হচ্ছে, তোমার রক্ষী কোষের মধ্যে উৎপন্ন হলো। সেই রক্ষী কোষ থেকে হাইড্রোজেন আয়নটা সহায়ক কোষে গেল, সহায়ক কোষ থেকে K+ আয়নটা তোমার রক্ষী কোষে প্রবেশ করলো। আর রক্ষী কোষের কোষ গহ্বরের মধ্যস্থ কোষরসের মধ্যে এই K+ আয়নটা প্রবেশ করে। প্রবেশ করার পর K+ আয়নটা কার সঙ্গে যুক্ত হয়, তোমার ম্যালেট আয়নের সঙ্গে। ম্যালেট আয়নের সঙ্গে তোমার যুক্ত হয়। যুক্ত হয়ে কি গঠন করে, তোমার যুক্ত করে পটাশিয়াম ম্যালেট গঠন করে। যখনই রক্ষী কোষের মধ্যে এই পটাশিয়াম ম্যালেট গঠিত হয়, তখন রক্ষী কোষের অভিস্রাবণ চাপ বৃদ্ধি পায়। অভিস্রাবণ চাপ বৃদ্ধি পেলে তখন কি হচ্ছে, পার্শ্ববর্তী কোষ থেকে জল কি হচ্ছে, তোমার বা সহায়ক কোষ থেকে জল তোমার রক্ষী কোষের মধ্যে
প্রবেশ করে। প্রবেশ করলে রক্ষী কোষগুলো রসস্ফীতি ঘটে। রসস্ফীতি ঘটলে কী হয় আমরা আগেই জেনেছি যে যেদিকে পত্ররন্ধ্র অবস্থিত সেদিকের প্রাচীরটা পুরু হয় আর তার বিপরীত দিকে প্রাচীরটা পাতলা হয়। ফলে কী হচ্ছে এই পার্শ্ব দিকে তোমার চাপ দেয় জলগুলো, ফলে কী হচ্ছে পত্ররন্ধ্রটা ওপেন হয়ে যায় বা খুলে যায়। তাহলে পটাশিয়াম ম্যালেট যখন উৎপন্ন হয় তোমার রক্ষী কোষগুলোর তোমার অভিস্রাবণ চাপ বৃদ্ধি পায়, তখন পার্শ্ববর্তী সহায়ক কোষ থেকে জল রক্ষী কোষে প্রবেশ করে এবং রক্ষী কোষগুলো তোমার কী হচ্ছে রসস্ফীতি ঘটে, তার ফলে কী হচ্ছে পত্ররন্ধ্রগুলো তোমার খুলে যায়। তাহলে দিনের বেলা বা আলোর উপস্থিতিতে এই ঘটনাটা ঘটে। এবার আমরা জানবো যে অন্ধকারে কি ঘটনাটা ঘটে। বা আলোর উপস্থিতিতে আলোর অনুপস্থিতিতে তোমার কি ঘটনাটা ঘটে। রাত্রিবেলা কী হয় অন্ধকারে তোমার শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, কিন্তু তোমার শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। তখন কি হয় পাতার যে শ্বাসগহ্বর, আমরা জানি যে পত্ররন্ধ্রের নিচে যে গহ্বর প্রকোষ্ঠ থাকে তাকে বলে শ্বাসগহ্বর। এই শ্বাসগহ্বরে তোমার কার্বন ডাইঅক্সাইডের গাঢ়ত্ব বৃদ্ধি পায়, ফলে কী হচ্ছে রক্ষী কোষগুলোর পিএইচটা কমে যায়, অর্থাৎ 7 থেকে নেমে তোমার 5-এ চলে আসে। তাহলে প্রথম রাত্রিবেলা তোমার অন্ধকারে শ্বাস সংশ্লেষ প্রক্রিয়াটা বন্ধ থাকে, কিন্তু শ্বসন প্রক্রিয়া চলতে থাকে। ফলে কী হচ্ছে তোমার যে পত্ররন্ধ্রের যে শ্বাসগহ্বর, সেই শ্বাসগহ্বরে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বাড়ে এবং রক্ষী কোষগুলোর পিএইচ কমে যায়। প্রথম ঘটনা এই ঘটনাটা ঘটছে। 2 নম্বর কী হয়, সেকেন্ড ধাপে কী হয় যে শ্বাসগহ্বরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে সেটি রক্ষী কোষের প্রোটোপ্লাজমের পর্দায় যে প্রোটন চলাচল, সে প্রোটন চলাচলে বাধা দেয়। এর ফলে রক্ষী কোষে K+ আয়ন সক্রিয় পরিবহন ব্যাহত হয়। যখনই শ্বাসগহ্বরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, সেটি রক্ষী কোষের প্রোটোপ্লাজম পর্দায় যে প্রোটনের চলাচলকে বাধা দেয়। এর ফলে রক্ষী কোষে আমরা দেখেছি রক্ষী কোষে K+ আয়ন তোমার প্রবেশ করে বা তোমার সহায়ক কোষ থেকে K+ আয়নটা রক্ষী কোষে প্রবেশ করে। সেই চলাচলকে তোমার যে K+ আয়নের পরিবহনটা কী হতে ব্যাহত হয় রাত্রিবেলা। 3 নম্বর ধাপে কী হয় তোমার রক্ষী কোষে প্রোটোপ্লাজমে তোমার ম্যালেট আয়ন থাকে, সেই ম্যালেট আয়ন এবং হাইড্রোজেন আয়ন পুনরায় বিক্রিয়া করে তোমার কি গঠন করে ম্যালিক অ্যাসিড গঠিত হয়। তাহলে K+ আয়নটা প্রবেশ করতে পারছে না, তাহলে কোষের মধ্যে কী হচ্ছে রক্ষী কোষের মধ্যে হাইড্রোজেন আয়নটা তৈরি হচ্ছে, হাইড্রোজেন আয়ন থাকছে আর হচ্ছে কি তোমার ম্যালেট আয়ন থাকছে। ওই হাইড্রোজেন আয়ন আর ম্যালেট আয়ন আর পুনরায় কী হচ্ছে তোমার জুড়ে যায় বা বিক্রিয়া করে পুনরায় কী হচ্ছে তোমার আবার জুড়ে গিয়ে ম্যালিক অ্যাসিড গঠন করে। আর রক্ষী কোষের থেকে কী হচ্ছে K+ আয়নগুলো আবার বেরিয়ে তোমার সহায়ক কোষে আবার চলে আসে। ঠিক বিপরীত ঘটনাটা তোমার দিনের বেলা বিপরীত ঘটনাটা তোমার ঘটছে। K+ আয়নটা আগে দিনের বেলা দেখলাম যে সহায়ক কোষ থেকে রক্ষী কোষে প্রবেশ করছে, কিন্তু রাত্রিবেলা কী হচ্ছে তোমার রক্ষী কোষ থেকে সহায়ক কোষে তোমার প্রবেশ করছে। যখনই কী হচ্ছে ম্যালিক অ্যাসিড তোমার রক্ষী কোষের মধ্যে তৈরি হচ্ছে। আর K+ আয়ন রক্ষী কোষ থেকে তোমার সহায়ক কোষে চলে যাওয়ার ফলে তোমার রক্ষী কোষে যে অভিস্রাবণ চাপ সেটা কমে যায়। রক্ষী কোষে তোমার অভিস্রাবণ চাপ কমে গেলে তোমার সহায়ক কোষ থেকে রক্ষী কোষের মধ্যে যে জল পরিবহন সেটা বন্ধ হয়ে যায় এবং রক্ষী কোষগুলো কী হচ্ছে শিথিল হয়ে যায়, ফলে পত্ররন্ধ্র তোমার বন্ধ হয়ে যায়। এই ঘটনাটা তোমার রাত্রিবেলা ঘটে থাকে। তাহলে রাত্রিবেলা কী ঘটনাটা ঘটে, রাত্রিবেলা শ্বাস সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ থাকে, শ্বসন প্রক্রিয়া চলতে থাকে, ফলে শ্বাসগহ্বরে কার্বন ডাইঅক্সাইডের গাঢ়ত্ব বেড়ে যায় এবং রক্ষী কোষের পিএইচটা তোমার কমে যায়। আর দ্বিতীয় ধাপে কী হচ্ছে শ্বাসগহ্বরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেলে সেটি রক্ষী কোষের প্রোটোপ্লাজমে যে পর্দার মধ্যে যে প্রোটন চলাচল সেটাকে বাধা দেয়। যখনই শ্বাসগহ্বরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন কী হচ্ছে রক্ষী কোষে প্রোটোপ্লাজমে
যে প্রোটোপ্লাজমীয় পর্দায় যে প্রোটন চলাচল সেটাকে বাধা দেয়। এর ফলে কী হচ্ছে, তোমার রক্ষী কোষে কে প্লাস আয়ন পরিবহনটা কী হচ্ছে, ব্যাহত হয়। নেক্সট ধাপে কী হচ্ছে, তোমার রক্ষী কোষের সাইটোপ্লাজমে যে ম্যালেট আয়ন থাকে, ম্যালেট আয়নের সঙ্গে আবার হাইড্রোজেন আয়ন পুনরায় যুক্ত হয়। ম্যালেট আয়নের সঙ্গে হাইড্রোজেন আয়ন যুক্ত হয়ে কী গঠন করে, তোমার ম্যালিক অ্যাসিড তোমার গঠন করে। আর ম্যালিক অ্যাসিড গঠিত হওয়ার পর তোমার রক্ষী কোষ থেকে তোমার সহায়ক কোষে কে প্লাস আয়নগুলো চলে যায়। আর কে প্লাস আয়নগুলো যখন রক্ষী কোষ থেকে সহায়ক কোষে চলে যায়, তখন এই রক্ষী কোষের তোমার অভিস্রাবণ চাপ কমে যায়। কমে গেলে কী হচ্ছে, তখন রক্ষী কোষ থেকে জলগুলো আবার কী হচ্ছে, সহায়ক কোষে তোমার প্রবেশ করছে। যখনই অভিস্রাবণ চাপটা রক্ষী কোষে কমে যায়, তখন জল আবার কী হচ্ছে, পুনরায় রক্ষী কোষ থেকে সহায়ক কোষে চলে যায়। এর ফলে রক্ষী কোষগুলো তোমার শিথিল হয়ে পড়ে এবং পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। তাহলে এইটা আমরা জানলাম কে প্লাস ম্যালেট তত্ত্ব, কীভাবে দিনের বেলা কী ঘটনাটা ঘটে এবং অন্ধকারে কী ঘটনাটা ঘটে। এবার আমরা একটা শর্ট কোশ্চেন জানবো যে এই পত্ররন্ধ্র বন্ধ হওয়া এবং খোলা এর জন্য একটা হরমোন দায়ী। আমরা আগে জেনেছি যখন হরমোন চ্যাপ্টার পড়েছি, অ্যাবসিসিক অ্যাসিড, এই হরমোনটার নাম শুনেছি ABA, যেটাকে আমরা বলছি কি তোমার অ্যাবসিসিক অ্যাসিড। এই অ্যাবসিসিক তোমার অ্যাসিড এ কী হচ্ছে, তোমার পত্ররন্ধ্র হওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করে। এ কী করে, তোমার রক্ষী কোষের যে প্লাজমা পর্দার মধ্যে দিয়ে যে কে প্লাস আয়নের পরিবহন সেটাকে বাধা দেয়। ফলে কী হচ্ছে, পত্ররন্ধ্র সবসময় কী হচ্ছে, বন্ধ থাকে। পত্ররন্ধ্র বন্ধ হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্ভিদের যখন জলের ঘাটতি দেখা যায়, তখন এই অ্যাবসিসিক হরমোন পরিমাণটা বেড়ে যায়, ফলে তখন পত্ররন্ধ্র তোমার বন্ধ থাকে। মনে রাখবে, পত্ররন্ধ্র বন্ধ হওয়ার ক্ষেত্রে কোন হরমোন সাহায্য করে, উত্তর হবে অ্যাবসিসিক অ্যাসিড। ঠিক আছে, এ কী কাজ করে, এ হচ্ছে এই যে রক্ষী কোষের মধ্যে তো সহায়ক কোষ থেকে রক্ষী কোষে কে প্লাস আয়নের যে পরিবহন ঘটে সেটাকে বাধা দেয়। বাধা দিলে কি হবে, তোমার রক্ষী কোষের মধ্যে রসস্ফীতি বা অভিস্রাবণ চাপটা তোমার কমে যাবে, ফলে পত্ররন্ধ্রটা বন্ধ থাকবে। কখন ঘটে এইটা, যখন উদ্ভিদের জলের ঘাটতি দেখা যায়। যখন জলের ঘাটতি দেখা যায়, তখন এই অ্যাবসিসিক ABA বা অ্যাবসিসিক অ্যাসিড তোমার পরিমাণটা বেড়ে যায়, তখন পত্ররন্ধ্র তোমার বন্ধ থাকে। মনে রাখবে এটা শর্ট কোশ্চেনের জন্য। এবার আমরা জানবো যে ক্যাকটাস জাতীয়, আমরা আগে দেখেছি তোমার স্কটো অ্যাক্টিভ তোমার বাষ্পমোচন, তখন দেখেছি যে সমস্ত উদ্ভিদের কী হচ্ছে, রাত্রিবেলা পত্ররন্ধ্র খোলা থাকে এবং বাষ্পমোচন হয়, তাকে বলা হয় স্কটো অ্যাক্টিভ বাষ্পমোচন। বিশেষ করে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের এদের রাত্রিবেলা পত্ররন্ধ্র তোমার খোলা থাকে। আমরা সাধারণত জানি যে উদ্ভিদের পত্ররন্ধ্র দিনের বেলা খোলা থাকে, কিন্তু ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ফণিমনসা বা ক্যাকটাস জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে কী হয়, দেখেছি যে এদের পত্ররন্ধ্রটা তোমার রাত্রিবেলা খোলা থাকে। কীভাবে এদের পত্ররন্ধ্র রাত্রিবেলা খোলা থাকে সেটা আমরা এবার জানব। এই ক্যাকটাস গোষ্ঠী উদ্ভিদের যে পত্ররন্ধ্র উন্মোচন এবং বন্ধ হওয়া কীভাবে হয়, তো অন্ধকারে এদের কী হয়, পত্ররন্ধ্রটা তোমার বন্ধ থাকে এবং তোমার রাত্রিবেলা খোলা থাকে এবং দিনের বেলা তোমার বন্ধ থাকে, সেটা জানবো। তোমার অন্ধকারে কি ঘটনাটা ঘটে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ তোমার ফণিমনসা, পাথরকুচি প্রভৃতি উদ্ভিদের রাত্রিবেলা কি ঘটনাটা ঘটে সেটা জানবো। এই যে ফণিমনসা, তারপর পাথরকুচি, বিশেষ করে ক্যাকটাস জাতীয় উদ্ভিদের তোমার রাত্রিবেলা তোমার শোষণজাত কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে রক্ষী কোষের পিএইচটা তোমার কী হচ্ছে, হ্রাস পায়। তাহলে এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের রাত্রিবেলা শোষণজাত কার্বন ডাইঅক্সাইডের প্রভাবে রক্ষী কোষের পিএইচটা তোমার হ্রাস পায়। এর ফলে তোমার ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ উৎসেচক এর উপস্থিতিতে কার্বন ডাইঅক্সাইড এবং ফসফোএনল
পাইরুভেটকে তোমার অক্সালো অ্যাসিটেটে রূপান্তর করে। তাহলে কী হচ্ছে, রাত্রিবেলা তোমার শোষণাত কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড তোমার কার সঙ্গে যুক্ত হচ্ছে, ফসফোএনল পাইরুভেট, ফসফোএনল পাইরুভেট কে তোমার কিসে রূপান্তর করে, অক্সালো অ্যাসিটেট। অ্যাসিটেটে তোমার রূপান্তর করে। তাহলে ফসফোএনল কোন উৎসেচক সাহায্য করছে এখানে, ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেট, ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ। ফসফোএনল পাইরুভেট কার্বক্সিলেজ কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড এবং ফসফোএনল পাইরুভেটকে তোমার যুক্ত করে কিসে, অক্সালো তোমার অ্যাসিটেট বা অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে তোমার পরিণত করছে। এই অক্সালো তার পরের ধাপে কি হয়, তার নেক্সট ধাপে তোমার এই অক্সালো অ্যাসিডেট ম্যালেট ডিহাইড্রোজেনেজের উপস্থিতিতে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। অক্সালো অ্যাসিডেট তোমার ম্যালেট ডিহাইড্রোজেনেজ উৎসেচকের প্রভাবে, তাহলে অক্সালো সেকেন্ড ধাপে কী হচ্ছে, অক্সালো অ্যাসিডটা ম্যালেট ডিহাইড্রোজেনেজ উৎসেচকের প্রভাবে তোমার ম্যালিক অ্যাসিডে তোমার রূপান্তর হয়। আর এই ম্যালিক অ্যাসিড রক্ষী কোষের কোষীয় দ্রবণে বিভাজিত হয়ে কিসে উৎপন্ন করে, তোমার হাইড্রোজেন আয়ন সৃষ্টি করছে, আর কি হচ্ছে তোমার ম্যালেট আয়ন সৃষ্টি করছে। ম্যালিক অ্যাসিড রক্ষী কোষের তোমার কোষরসের মধ্যে দ্রবীভূত হয়ে বিশ্লিষ্ট হয়ে কী উৎপন্ন করছে, তোমার হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে, আর কি করছে তোমার ম্যালেট আয়ন। হাইড্রোজেন আয়ন আর ম্যালেট আয়ন তোমার সৃষ্টি করে। এই হাইড্রোজেন আয়ন তার পার্শ্ববর্তী যে সহায়ক কোষ, সেই সহায়ক কোষের সঙ্গে K+ আয়নের তোমার আয়ন বিনিময় ঘটে। আগের মতো যে তোমার আমরা দেখেছি যে যখন রক্ষী কোষে হাইড্রোজেন আয়নটা সৃষ্টি হয়, তখন পার্শ্ববর্তী যে সহায়ক কোষ আছে, সহায়ক কোষ থেকে K+ আয়নটা রক্ষী কোষের মধ্যে প্রবেশ করে, আর রক্ষী কোষ থেকে H+ আয়নটা তোমার সহায়ক কোষে তোমার প্রবেশ করে। এর ফলে কী হচ্ছে, যখনই তোমার রক্ষী কোষের মধ্যে K+ আয়নটা প্রবেশ করলো, এই রক্ষী কোষের তোমার অভিস্রাবণ চাপটা বৃদ্ধি পায়। অভিস্রাবণ চাপ বৃদ্ধি পেলে সহায়ক কোষ থেকে জল রক্ষী কোষে প্রবেশ করে এবং রক্ষী কোষগুলো কী হচ্ছে, রসস্ফীতি ঘটে। রসস্ফীতি ঘটলে কী হচ্ছে, পত্ররন্ধ্রগুলো তোমার খুলে যায়। এইভাবে কী হচ্ছে, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের রাত্রিবেলা পত্ররন্ধ্রটা তোমার খোলা থাকে। এবার দিনের বেলা কি ঘটনাটা ঘটে জানবো। এবার এই ক্যাকটাস জাতীয় উদ্ভিদের দিনের বেলা কি ঘটনাটা ঘটে, তোমার আলোর উপস্থিতিতে উদ্ভিদের সঞ্চিত তোমার ম্যালিক অ্যাসিড দ্রুত ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। দিনের বেলা কি হচ্ছে, তোমার ম্যালিক অ্যাসিড যে উদ্ভিদের সঞ্চিত তোমার ম্যালিক অ্যাসিড তোমার ভেঙে গিয়ে কি উৎপন্ন করে, তোমার CO2 উৎপন্ন করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইড কেলভিন চক্রের মাধ্যমে শর্করা উৎপন্ন করে। এই তো তোমার কার্বন ডাইঅক্সাইডটা কেলভিন চক্রের মাধ্যমে, কেলভিন চক্রের দ্বারা কি উৎপন্ন করে, তোমার শর্করা উৎপন্ন করে। যার ফলে কী হচ্ছে, যখনই শর্করা উৎপন্ন হয়, এর ফলে কোষের পিএইচটা তোমার বৃদ্ধি পায়।
কোষের পিএইচ তোমার বৃদ্ধি পায়। আর কে প্লাস রক্ষী কোষ থেকে তোমার কী হচ্ছে সহায়ক কোষে তোমার প্রবেশ করে। তখন কী হচ্ছে, যখনই তোমার শর্করাটা উৎপন্ন হলো, শর্করাটা উৎপন্ন হলে কী হচ্ছে, রক্ষী কোষ থেকে যখনই শর্করা উৎপন্ন হয় তখন কী হচ্ছে, এই কে প্লাস আয়নগুলো তোমার রক্ষী কোষ থেকে তোমার সহায়ক কোষে প্রবেশ করে, রক্ষী কোষ থেকে সহায়ক কোষে চলে যায়। ফলে কী হচ্ছে, এই রক্ষী কোষের অভিস্রাবণ তোমার চাপটা কমে যায়। অভিস্রাবণ চাপ কমে গেলে তোমার রক্ষী কোষ থেকে জল আবার সহায়ক কোষে চলে যায়। ফলে কোষগুলো, রক্ষী কোষগুলো শিথিল হয়ে পড়ে এবং পত্ররন্ধ্র তোমার বন্ধ হয়ে যায়। এইভাবে কী হচ্ছে, দিনের বেলা ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, বিশেষ করে ফণিমনসা, তারপর পাথরকুচি প্রভৃতি উদ্ভিদের পাতার পত্ররন্ধ্রগুলো তোমার দিনের বেলা বন্ধ থাকে। তাহলে আমরা জানলাম যে তোমার ক্যাকটাস জাতীয় উদ্ভিদে কীভাবে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয় সেটা জানলাম। এবার আমরা জানব খনিজ আয়ন শোষণ এবং পরিবহন। নেক্সট আমাদের টপিক হচ্ছে খনিজ আয়ন শোষণ ও পরিবহন। এই খনিজ আয়ন পরিবহন আমরা জানি স্থলজ উদ্ভিদকে মাটি থেকে খনিজ মৌল শোষণ করে। এই খনিজ মৌল শোষণ করে পাতায় পৌঁছায় এবং কী হচ্ছে, উদ্ভিদে বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় সেগুলো সাহায্য করে। এই খনিজ মৌল শোষণে তোমার দুটো তত্ত্ব আছে, সেগুলো হচ্ছে তোমার নিষ্ক্রিয় শোষণ, একটা হচ্ছে তোমার কি সক্রিয় শোষণ। একটা হচ্ছে তোমার নিষ্ক্রিয় শোষণ, একটা হচ্ছে তোমার কি সক্রিয় শোষণ। নিষ্ক্রিয় শোষণ কাকে বলে? নিষ্ক্রিয় শোষণ হচ্ছে যে পদ্ধতিতে তোমার জলে দ্রবীভূত মাটির খনিজ লবণ অধিক ঘনত্ব স্থান থেকে শক্তির ব্যবহার ছাড়াই মূলের প্রোটোপ্লাজমে প্রবেশ করে, সেই প্রক্রিয়াকে বলবো তোমার কি নিষ্ক্রিয় আয়ন শোষণ। তা নিষ্ক্রিয় আয়ন শোষণ কাকে বলে? যে পদ্ধতিতে জলে দ্রবীভূত খনিজ মৌল অধিক ঘনত্ব স্থান থেকে শক্তির ব্যবহার ছাড়াই মূলের প্রোটোপ্লাজমের প্রবেশ করে, সেই প্রক্রিয়াকে নিষ্ক্রিয় আয়ন শোষণ বলবো। এই নিষ্ক্রিয় আয়ন শোষণের ক্ষেত্রে কতগুলো তত্ত্ব আছে, কি কি? প্রথম হচ্ছে ভর প্রবাহ তত্ত্ব। ভর প্রবাহ তত্ত্ব কি বলছে? বাষ্পমোচনের ফলে যে বাষ্পমোচন টান সৃষ্টি হয় তাতে উদ্ভিদের মূলে জলের ভর প্রবাহ সৃষ্টি হয়। মানে উদ্ভিদের বাষ্পমোচনের ফলে পাতার মধ্যে তো উদ্ভিদের যখন বাষ্পমোচন হয়, এর ফলে উদ্ভিদে একটা বাষ্পমোচন টানের সৃষ্টি হয়, যার দ্বারা উদ্ভিদের মধ্যে তার মূলে একটা জলের ভর প্রবাহ তোমার সৃষ্টি হয়। এর ফলে জল এবং জলের দ্রবীভূত খনিজ মৌল কী হচ্ছে, মূল দ্বারা বা মূলরুম দ্বারা তোমার শোষিত হয়। এটাই হচ্ছে তোমার কি ভর প্রবাহ তত্ত্ব। 2 নম্বর কি তোমার আয়ন বিনিময় পদ্ধতি, আয়ন এক্সচেঞ্জ থিওরি। আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি বা থিওরিটা কি? আয়ন বিনিময় পদ্ধতিটা হচ্ছে এই পদ্ধতিতে কোনো বিপাকীয় শক্তি ছাড়াই কোষ পর্দার আয়নের সঙ্গে বহিঃপরিবেশে আয়নের বিনিময় ঘটে। তাহলে আয়ন বিনিময় পদ্ধতিটা হচ্ছে এই পদ্ধতিতে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন হয় না, আর এই তত্ত্ব অনুসারে কোষ পর্দার আয়নের সঙ্গে তোমার বহিঃপরিবেশের বা বাইরের পরিবেশের আয়নের বিনিময় ঘটে। এটা হচ্ছে তোমার কি আয়ন বিনিময় পদ্ধতি।
আর একটা তোমার তত্ত্ব আছে, সেটা হচ্ছে কি তোমার কি ডোনান সাম্যাবস্থা তত্ত্ব। ডোনান সাম্যাবস্থা তত্ত্ব, ডোনান সাম্যাবস্থা তত্ত্ব, ডোনান মেমব্রেন ইকুইলিব্রিয়াম। এই তত্ত্ব কি বলছে, এই ডোনান সাম্যাবস্থা তত্ত্ব এই মতবাদ অনুসারে কোষরসে কিছু কিছু আয়ন থাকে যারা প্লাজমা পর্দা বা সাইটোপ্লাজমীয় পর্দা ভেদ করতে পারে না। তাই কোষের অন্তস্থ সাম্যাবস্থা বজায় রাখার জন্য এইরূপ আয়নীয় বিপরীত আধানযুক্ত আয়নের প্রয়োজন, মানে এর ঠিক বিপরীত আধানযুক্ত আয়নের প্রয়োজন হয়। তাহলে ডোনান সাম্যাবস্থায় কী বলছে, এই মতবাদ অনুসারে কোষরসে কিছু আয়ন থাকে যারা কি হচ্ছে প্লাজমা পর্দা বা সাইটোপ্লাজমীয় পর্দা ভেদ করতে পারে না। তাই কোষের অন্তস্থ সাম্যাবস্থা বজায় রাখার জন্য এইরূপ ঠিক আয়নের, মানে ঠিক এই ধরনের আয়নের বিপরীত আয়নের আধানযুক্ত আয়নের প্রয়োজন হয়। তাই ডোনান সাম্যাবস্থা কি কাকে বলছে, যে আয়নীয় সাম্যাবস্থায় দুটি আয়নীয় দ্রবণের মধ্যে একটিতে এক ধরনের অব্যাপনযোগ্য আয়নের উপস্থিতির ফলে ব্যাপনযোগ্য আয়নগুলি অর্ধবেদ্য পর্দার দুপাশে অসমানভাবে অবস্থান করে তাকে বলা হয় ডোনান সাম্যাবস্থা। আবার বলছি, ডোনান সাম্যাবস্থা কি, যে সাম্যাবস্থায় দুটি আয়নীয় দ্রবণের মধ্যে একটিতে এক ধরনের অব্যাপনযোগ্য আয়নের উপস্থিতির ফলে ব্যাপনযোগ্য আয়নগুলি অর্ধবেদ্য পর্দার দুপাশে অসমানভাবে অবস্থান করে তাকে বলা হয় তোমার ডোনান সাম্যাবস্থা। এখানে অব্যাপনযোগ্য আয়ন কোনগুলো, প্রোটিনগুলো হচ্ছে কি তোমার কি অব্যাপনযোগ্য আয়ন। তাহলে যে আয়নীয় সাম্যাবস্থায় দুটি আয়ন দ্রবণের মধ্যে একটিতে এক ধরনের অব্যাপনযোগ্য আয়নের উপস্থিতির ফলে ব্যাপনযোগ্য আয়নগুলি অর্ধবেদ্য পর্দার দুপাশে অসমানভাবে অবস্থান করে তাকে বলা হচ্ছে তোমার কি ডোনান সাম্যাবস্থা। আরেকভাবে আমরা বলতে পারি যে একটি কোষের মধ্যে অব্যাপনযোগ্য আয়ন, যেটা সর্বদা কী হচ্ছে তোমার কি অব্যাপনযোগ্য আয়নগুলো সর্বদা কী হচ্ছে তোমার ঋণাত্মক বা নেগেটিভ হয়। তাই এই অব্যাপনযোগ্য আয়নগুলো তোমার ঋণাত্মক থাকায় আয়ন বিনিময়ে কী হচ্ছে বাধা হয়। তাই ডোনান সাম্যাবস্থা অনুযায়ী কোষ পর্দার বাইরে ক্যাটায়ন ও অ্যানায়নের সমষ্টি এবং কোষের অভ্যন্তরে ক্যাটায়ন এবং অ্যানায়নের সমষ্টি তোমার সমান হবে। এটাই আমরা বলতে পারি কি ডোনান সাম্যাবস্থা। তা ডোনান সাম্যাবস্থা আরেকভাবে আমরা বলতে পারি যে একটি কোষের মধ্যে অব্যাপনযোগ্য আয়ন যা সর্বদা ঋণাত্মক থাকায় আয়ন বিনিময়ে বাধা হয়। ডোনারের মতবাদ অনুসারে কোষ পর্দার বাইরে ক্যাটায়ন এবং অ্যানায়নের সমষ্টি কোষের অভ্যন্তরে ক্যাটায়ন এবং অ্যানায়নের সমষ্টি সমান হবে। এটিকেও আমরা ডোনান সাম্যাবস্থা বলতে পারি। অর্থাৎ কি তোমার কোষ পর্দার বাইরে বা কোষের অভ্যন্তরে এবং কোষের বাইরে কি হচ্ছে তোমার কি হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের সমষ্টি কি হচ্ছে তোমার সমান হবে। এটাই ডোনান সাম্যাবস্থা তত্ত্ব। তাই এটা ভালো করে করবে, ডোনান সাম্যাবস্থা কি এটা অনেক সময় 2 নম্বরে দিয়ে থাকে। তাহলে আজকে আমরা তোমার যে পত্রন্ধ্র খোলা বন্ধ হওয়া সম্পর্কে মতবাদগুলো জানলাম, তারপরে খনিজ আয়ন শোষণের ক্ষেত্রে আমরা নিষ্ক্রিয় শোষণটা সম্পর্কে আজকে জানলাম।